বিএনপি চেয়ারপারসন বেগম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বাদ জুমা রাজধানী নয়াপল্টনে খালেদা জিয়ার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি খালেদা জিয়ার সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন মির্জা ফখরুল। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। সেখানে তারা দুজনই লেজুর ভিত্তিক সাংবাদিকতা না করার আহ্বান জানিয়েছেন। মাহবুব সৈকত জানাচ্ছেন বিস্তারিত। 23 নভেম্বর রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন থেকেই ভুগছেন আর্থ্রাইটিস, ডায়াবেটিক্স, কিডনি, ফুসফুস, লিভার, চোখের সমস্যা সহ নানাবিধ রোগে। সর্বশেষ তথ্য অনুযায়ী বেগম জিয়াকে বর্তমানে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। দলীয় প্রধানের রোগমুক্তি কামনায় দেশব্যাপী ঘোষিত দোয়া অনুষ্ঠানের অংশ হিসাবে নয়াপল্টন মসজিদে জুমার নামাজের পরের দোয়া অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিদের সাথে অংশ নেন বিএনপি মহাসচিবও। পরে তার শারীরিক অবস্থা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। ডাক্তাররা বলেছেন যে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়। আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। এর আগে জাতীয় প্রেস ক্লাবে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের দ্বিবার্ষিক সাধারণ সভার অতিথির বক্তব্যে মিথ্যে এবং অপতথ্য রোধে সজাগ থাকার পাশাপাশি সাংবাদিকদের দলীয় লেজুরবৃত্তি না করারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের সক্রিয় দাঁড়াতে হবে, কোন দলের লেজুরবৃত্তি না করে আপনাদেরকে দাঁড়াতে, তাহলে দেখবেন যে আপনার অধিকারটাকে আপনি আদায় করতে পারবেন। কল্যাণমূলক দেশ গড়তে হলে দলীয় লেজুরবৃত্তির মানসিকতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সাংবাদিকতার যে লক্ষ্য, সেই লক্ষ্যের দিকে আমরা কিন্তু সবাই স্থির থাকতে পারছি না, চলতে পারছি না। এখানে অনৈতিকতা, সুবিধা, স্বার্থ আমাদেরকে ঘিরে বলে এই পেশার মর্যাদা, সম্মানকে ক্ষুণ্ণ করছে। সাংবাদিকতা পেশার মূল কথা ছিল সমস্ত সত্য সংবাদকে পরিবেশন করা, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমরা তা বলতে পারছি না। কাউন্সিলে বিএফইউজের নেতারা ছাড়াও সিনিয়র সাংবাদিকরা বক্তব্য রাখেন। যে গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশ আমাদের বিনির্মাণের জন্য আগামী দিনে কাজ করতে হবে। গণতন্ত্রের, সাংবাদিকতা এবং সরকারের কর্মকাণ্ড, সেই মত প্রকাশের স্বাধীনতা সবকিছু কিন্তু কেউ কারো প্রতিদ্বন্দ্বী না, শত্রু না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিয়েছেন। প্রধান উপদেষ্টা 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। বলেছেন, বেগম খালেদা জিয়া চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। প্রধান উপদেষ্টা আরও বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সব সহায়তা ও সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ প্রদান করেন। টানা তৃতীয়বারের মতো জামায়াতের আমির হিসেবে শপথ নিলেন ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় মগবাজারের আলফালাহ মিলনায়তনে শপথ গ্রহণ ও উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে সকালে রাজধানী ভাসানটিকে ঢাকা 17 আসনে যুব, ছাত্র এবং নাগরিক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত দেখুন আফজাল হোসেনের রিপোর্টে। কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় টানা তৃতীয়বারের মতো জামাতের আমির হিসেবে ডাক্তার শফিকুর রহমানের শপথ অনুষ্ঠান। দলটির ইতিহাসে এর আগে টানা 3 বার আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক গোলাম আজম ও মাওলানা মতিউর রহমান নিজামী। আল্লাহ তাআলা ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন ও তাহার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন ও আনুগত্যকে
আবেগঘন শপথ গ্রহণের পর ডাক্তার শফিকুর রহমান বলেন, দুর্নীতি আর দুঃশাসনের কারণে দেশের অগ্রগতি থেমে গিয়েছিল। দীর্ঘ 16 বছর দুঃশাসন পার করেছে জাতি, সবাই মজলুম ছিল। জাতি একটা দুঃসময় পার করেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন। বাংলাদেশে জন্মগ্রহণকারী সব ধর্মের মানুষ সমান অধিকার পাবে জানিয়ে জামাতের আমির বলেন, প্রবাসীদের অধিকারের বিষয়টি সব দলের ইশতেহারে রাখা উচিত। আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদেরকে বিশেষভাবে স্মরণ করছি। জুলাইয়ে আন্দোলন যখন তিলে তিলে আগাচ্ছিল, তখন তারা তাদের নিজ নিজ দেশ এবং জায়গা থেকে তারা প্রতিবাদ করেছে। আর প্রতিবাদের সবচেয়ে বড় হাতিয়ারও তারা সে সময় প্রয়োগ করেছিলেন। তারা রিমিটেন্স শাটডাউন ঘোষণা করেছিলেন। ফ্যাসিস্ট সরকারের ত্বক এটা কাঁপিয়ে দিয়েছিল। আমরা তাদেরকে রিমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু আসলে বীরদেরকে আমরা সেইভাবে সম্মান করি না। এটি আমাদের জন্য জাতীয় লজ্জার ব্যাপার। এদিকে সকালে রাজধানীর ভাসানটেকে ঢাকা 17 আসনে যুব ছাত্র এবং নাগরিক গণসমাবেশে যোগ দিয়ে জামাতে ইসলামীর আমির বলেন, ক্ষমতায় গেলে বিএনপি সহ সকল পক্ষকে নিয়ে সমন্বিত বাংলাদেশ গড়া হবে। এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। কোথাও আমাদের প্রচার মিছিলে গুলি চালানো হচ্ছে, কোথাও মা বোনদের উপর হামলা করা হচ্ছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। অন্যদিকে রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা 13 আসনে নির্বাচনী সমাবেশ করেছে জামাত ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। জামাত ইসলামীর কর্তৃক মনোনীত আসন্ন জাতীয় সংসদ সদস্য প্রার্থী আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জুলাই মাসের গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর হাসিনার প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত। তবে সেই প্রত্যর্পণের শুরুটা হবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসামি আসাদুজ্জামান খান কামালকে দিয়ে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি এমনই মন্তব্য করেন। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, তিনি বিশ্বাস করেন জুলাইয়ের ঘটনাবলীর অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগ নেতৃত্বকে একদিন বাংলাদেশের আদালতের মুখোমুখি হতে হবে। ভারত এরই মধ্যে হাসিনার প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করছে। শফিকুল আলম আরও লেখেন, কামাল বা অন্য আওয়ামী লীগ নেতারা যত অর্থই ব্যয় করুক না কেন, চিরদিন দায় এড়ানো সম্ভব হবে না। বাংলাদেশের পরিবেশ বান্ধব প্রযুক্তি, পাট, টেক্সটাইল এবং ঔষধ খাতে বিপুল বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছেন চীনের বিনিয়োগকারীরা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত উৎপাদন খাতের রূপান্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ আগ্রহ এসেছে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয় এসব তথ্য। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব চায়নার ভাইস প্রেসিডেন্ট ইয়াং দংনিং এ আগ্রহের কথা জানান। সে সময় তার সঙ্গে ছিলেন চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ফাইন্যান্স অ্যান্ড সাস্টেইনেবিলিটির প্রেসিডেন্ট ডক্টর মা জুন। ইয়াং দংইং বলেন, বাংলাদেশে চীনের দীর্ঘদিনের অবকাঠামো বিনিয়োগের পাশাপাশি এখন তারা উৎপাদন খাতেও মনোযোগ দিতে চায়। এর মধ্যে রয়েছে রুফটপ সোলার প্যানেল এবং দেশের সোনালী আঁশ পাটকে কেন্দ্র করে জ্বালানি, বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির বড় প্রকল্প। তিনি জানান, এসব সরাসরি উৎপাদন বিনিয়োগে এক্সিম ব্যাংকও অর্থায়নে আগ্রহী। আগুনে নিঃস্ব রাজধানীর কড়াইল বস্তির হাজারো পরিবার। খোলা আকাশের নিচে দিন রাত কাটছে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর। 3 দিন আগের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 1,500-এরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট। সীমিত সামর্থ্যের মাঝেও আগুনের আগে যাদের দিন কাটত নিজের ছন্দে, সেই মানুষগুলো এখন সব হারিয়ে নিঃস্ব। এখনও ছাই চাপা ধ্বংসস্তূপে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন আর শেষ সম্বলটুকু হাতড়ে বেড়াচ্ছেন তারা। এস এম আরিফ জানাচ্ছেন বিস্তারিত। সাদ্দাম হোসেন 12 বছর বয়সে জীবিকার তাগিদে শেরপুরের ঝিনাইগাদি থেকে ঢাকায় আসেন। 2 মেয়ে ও 1 ছেলেসহ 5 জন থাকতেন কড়াইল বস্তির একটি কক্ষে। একসময় গার্মেন্টসে চাকরি করলেও
দিনমজুরের কাজ করে ভালোই চলছিল জীবন। হঠাৎ সব স্তব্ধ করে দিয়ে গেছে মঙ্গলবারের অগ্নিকাণ্ড। এখন তিনি নিঃস্ব। কোনো হুঁশ ছিল না, রাস্তায় রাস্তায় খালি পাগলের মতো ঘুরছি। ঘোরার পরে আমার এই বাচ্চাটি, আমি বলতে পারি না আমার বাচ্চা বাইরে গেছে। আমি বেলতলা যায় ওনাদের পাইছি, রাত দিন এই জায়গায়, ভিতরে কোনো লোক আমাদের সাহায্য সহযোগিতা কিচ্ছু না। বছর ধরে করাইল বস্তিতে নানা উত্থান পতনের সাক্ষী আসিয়া বেগম। এ নিয়ে 3 বার পুড়েছে তার ঘর, বারবার পুড়েছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। কষ্ট কইরা কইরা সুদ লাভে বসে তুলে তুলে উঠাইছি, আর ওরা কাম করে সুদ করে সারি এমনি আবার আগুন লেগে যায়। আগুনটা লাগার পর আমি বাইরেছি, বাইরে সারা বড় যায় আবার বাইরে জায়গা বড় যায়, খালি আমি একা। আগুনে আছিয়া সাদ্দামদের মতো বাস্তুহারা এখন অনেক পরিবার, যাদের ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। 4 দিন ধরে রয়েছেন একই কাপড়ে, কোনো কোনো বেলা কাটছে না খেয়েই। তেল বলতেছে না, এটা টানাই আমরা 5টে বারে গিয়ে আছি। এখন নতুন করে কোশিশ করে এখানে তেল পাল্টানো, হয়তো আমাদের এরকম করে থাকতে হবে, তাছাড়া তো আমাদের কোনো উপায় নেই। আল্লাহ যা করছে, আল্লাহ পাকের ইচ্ছে আল্লাহ করছে। সব হারিয়েও নতুন শুরুর স্বপ্ন দেখেন আগুনে পোড়া করাইলের বস্তিবাসী। পাশে চান সরকার ও বিত্তবানদের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। রাজধানীর হাওয়া এখন আর আগের মতো উষ্ণ নেই। ভোর কিংবা গভীর সন্ধ্যা নামতেই বাতাসে হালকা অনুভূত হয় শীত শীত। এরই মাঝে কেউ কেউ ব্যবহার করা শুরু করেছেন শীতের পোশাক। এদিকে শীত আসতে না আসতেই ঠান্ডার ইঙ্গিত বুঝে শীতের হরেক রকমের পোশাক বাজারে নিয়ে এসেছেন ব্যবসায়ীরাও। আর তাই চলতি মাস থেকে নগরীতে শীতল হাওয়া বইতেই রাজধানীতে শুরু হয়েছে শীতের পোশাক বেচাকেনার ধুম। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। প্রকৃতিতে বইছে শীতের আমেজ। সকাল হলেই কুয়াশার চাদরে ঢেকে যায় রাজধানী। ঘাসের ডগায় শিশিরের মুক্ততানা। আর তাই সন্ধ্যা নামতেই বাড়তে থাকে শীতের আবহ। শীত ঘিরে এরই মধ্যে নগরীর বিভিন্ন শপিং মলের সামনে শুরু হয়েছে পিঠা বিক্রির ধুম। পাশাপাশি দেদারসে চলছে শীতের পোশাক বেচাকেনা। শীতের এই পোশাক কেনাবেচার দৃশ্যটি রাজধানীর নিউ মার্কেট গাউসিয়া ঢাকা কলেজের সামনের সড়কের, যেখানে বসানো হয়েছে হরেক রকমের শীতের পোশাকের পসরা। কেবল ফুটপাতেই নয়, নগরীর শপিং মল আর শোরুমেও টানিয়ে রাখা হয়েছে এমন হরেক রকমের শীতের কালেকশন। ক্রেতারা বলছেন, শীতের এই সময়ে পুরোপুরি কেনাকাটা না করলেও তাদের অনেকেই আবার এসেছেন শীতের নতুন নতুন কালেকশন দেখতে। শীত আসতেছে, তো এই উপলক্ষে আমরা সবাই এখন শীতটাকে মোকাবেলা করার জন্য সবাই এখন আমাদের পছন্দ মতো পোশাক যারা নিতে যাচ্ছি। আসলাম এখানে ব্লেজার দেখতে। শীতের জন্য স্যুটটা অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আর কি, তো দেখতে আসছি, কিনতে আসছি, পছন্দ হলে কিনবো। আবার কেউ কেউ আগে থেকে কিনে নিচ্ছেন শীতের ছোটদের পোশাক। তারা জানান, এই মুহূর্তে প্রয়োজনটাই জরুরি, তাই পণ্যের দাম বেশি হলেই বাকি। শীত আসতেছে, এখন তো আমরা নতুন জামা কাপড় কিনতে হবে শীতের জন্য, তো এখনো কেনাকাটা শুরু করি না, আমরা শুরু করবো এখন। দেখতে আসছি আমরা এখন। হালকা শীত আসছে, এই জন্য আমরা সোয়েটার নেওয়ার জন্য আসছিলাম মার্কেটে। বিক্রেতারা বলছেন, এবার শীত আসতে না আসতেই শীত মার্কেটের লোক সমাগম হয়েছে আশানুরূপ। তারা আশা করছেন, দিন যতই যাবে ততই বাড়বে শীতের পোশাক বেচা কেনা। কালেকশন তো শীতের জন্য বেশ ভালো করছি, কিন্তু শীত প্রতি বছরই এর ভিতরে কিছুটা পরে, কিন্তু এবার সেই লক্ষণটা পাচ্ছি না। হয়তো সামনে শীত আসবে সেই আশায় আছে। আমাদের কাছে অনেক ভ্যারাইটিস কালেকশন আছে, আপডেট কালেকশন আসতেছে, তারপর সামনে আরও নামবে। বেশি না লাগতেছে না, বেশি কিনা লাগবে যদি আর একটু ঠান্ডাটা আর কি পরে আর কি, তারপর মোটামুটি আলহামদুলিল্লাহ চলতেছে। টুপি উঠাইছি, কানটুপি উঠাইছি, মার্বেল উঠাইছি, শীত মোজা আছে, ছোটদের বাচ্চাদের মোজা আছে, এগুলাই বিক্রি করতেছি। বেচা কিনা কম, অন্যান্য বছরের থেকে এবছর একটু কম। নগরীর এলিফ্যান্ট রোডের শোরুমগুলোতে ক্রেতাদের সরব উপস্থিতিতে খুশি বিক্রেতারাও। তারা বলছেন, শীত এলেই বৃদ্ধি পায় তাদের বেচা কেনাতেও। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।
চুয়াডাঙ্গায় হঠাৎ করে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। রোটা ভাইরাসের কারণে শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ডায়রিয়ায়। শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভোগান্তি বেড়েছে। বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্দি, কাশি, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অন্তত 56 জন রোগী ভর্তি হয়েছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলন জানান, শীতের তীব্রতা বাড়ার কারণে সর্দি, কাশি ও ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। বহির্বিভাগে রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। রোটা ভাইরাসের কারণে 6 মাস থেকে 2 বছরের শিশু বেশি ডায়রিয়া আক্রান্ত হচ্ছে। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে তারা। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে প্রতিদিনই, কিন্তু সেসবের দাম ক্রেতার নাগালে আসছে না কোনো মতেই। বাজারে বেশ কিছু শীতকালীন সবজি বিক্রি হচ্ছে গত বছরের এই সময়ের চেয়ে বেশি দামে। রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম কমলেও অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। মাছের দাম কিছুটা কমেছে বলে দাবি বিক্রেতাদের। আজকের বাজার দর জানাচ্ছেন শিমুল খান। গত অক্টোবরের বৃষ্টিতে সারা দেশে শীতকালীন সবজির উৎপাদন বিঘ্নিত হয়েছে। সে তুলনায় এবছর অক্টোবরে বৃষ্টি হয়নি, ফলে সবজির উৎপাদন বেশ ভালো, বাজারে সরবরাহ বেশ, কিন্তু দাম চড়া। ক্রেতারা বলছে ভরা মৌসুমে সবজির বাজারে সিন্ডিকেট চেপে বসেছে, তাই সবজির দর এখনো চড়া। এখনো ফুলকপি 60 টাকা 70 টাকা, বেগুন 60 থেকে 80 টাকা, সব সবজির দাম বেশি। উৎপাদন যাওয়ার হচ্ছে, পর্যাপ্ত হচ্ছে। সিন্ডিকেট দেশে প্রত্যেকটা স্থানে আমাদের ব্যবসা সিন্ডিকেট আসছে, অবশ্যই সিন্ডিকেট আসছে, কারণ সিন্ডিকেট না থাকলে জিনিসের দাম এত বেশি থাকে না। মানে আমরা সাধারণ মানুষ এগুলো কেনাকাটার প্রতি এতটা বেশি, আমরা তো প্রতিদিনই লাগে বাজার। বাজারে গত কয়েকদিন কাঁচামরিচের ঝাঁজ ছিল চোখে পড়ার মতো, তবে এক সপ্তাহের ব্যবধানে অর্ধেকে এসেছে কাঁচামরিচের দাম। মরিচ হলো 40 টাকা কেজি আর 60 টাকা কেজি, 80 টাকা কেজি। আগে সপ্তাহে ছিল 140 টাকা, 20 টাকা, 60 টাকা ছিল, আর এখন এক কেজিতে 100 টাকা কেজি তো কম। এদিকে সোনালী ও ব্রয়লার মুরগির দাম কমেছে, তবে আগের দামে বিক্রি হচ্ছে গরুর মাংস। গত সপ্তাহ থেকে এই সপ্তাহ একটু কম আছে। ব্রয়লার গত সপ্তাহ বেচছি আমরা 70, এই সপ্তাহ বেচতেছি আপনার 160। সোনালী বেচছি আমরা 280 টাকা, এই সপ্তাহ বেচতেছি আমরা 20 টাকা কম, 260 টাকা। গত সপ্তাহের দাম 750 টাকা ছিল, এই সপ্তাহ 750 টাকা। কাস্টমারের ধরুন 20 টাকার মতো কেজিতে কম বিক্রি করতেছি, 730 টাকা। শীতের মৌসুম আসায় বাজারে মাছ বেশি থাকায় মাছের দাম কমেছে বলে দাবি বিক্রেতাদের। মাছের দাম কম হয়, মাছের তো মনে করেন সরবরাহ বেশি, কারণ কাঁচামাল যত সরবরাহ থাকবে তত তার দাম কমে। সবজির এমন চড়া মূল্য বৃদ্ধিতে সরকারকে দোষলেন ক্রেতারা। নিয়মিত বাজার মনিটরিং করলে এমন অবস্থা হতো না বলেও মন্তব্য সাধারণ মানুষের। শিমুল খান, মাইটিভি, ঢাকা। গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শুক্রবার ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরাই নিজামের আয়োজনে 5 দিনের জোর ইজতেমা। আগামী 2 ডিসেম্বর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই জোর ইজতেমা সমাপ্তি হবে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, প্রতি বছর ইজতেমার পূর্ব প্রস্তুতি হিসেবে জোর অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দেশ বিদেশে শুরাই নিজামের প্রবীণ মুরব্বীগণ ইতিমধ্যেই টঙ্গীতে সমবেত হয়েছেন। হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, 5 দিনের জোর তাবলিগ জামাতের সোনালী ঐতিহ্য। দাওয়াতের কাজের চেতনার স্পন্দন জাগানো একটি বিশেষ আয়োজন। এখান থেকেই সারা বছরের কাজের সঠিক নকশা ও দিক নির্দেশনা নির্ধারিত হয়। গাজীপুরের কালিয়াকৈরে মদিনা পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় মেশিন অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের পর আগুন ধরে 2 শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার বিকেল 5:30টার দিকে উপজেলার বোর্ড মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন বাবুল হোসেন ও রবিউল ইসলাম। তাদেরকে প্রথমে শফিকুপুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়। কারখানা শ্রমিকরা জানান, বিকেলে পানির ট্যাঙ্ক তৈরির কাজ চলাকালে একটি মেশিন অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে মুহূর্তেই আগুন জ্বলে ওঠে। আশপাশের শ্রমিকরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো যায়, তবে 2 শ্রমিক গুরুতর দগ্ধ হন। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত ঘূর্ণিঝড় ডিটুয়া আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে দেশের 4 সমুদ্রবন্দর
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে গভীর সাগরে যেতে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক শুক্রবার প্রকাশিত এক বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী ঘূর্ণিঝড় ডিটুয়া বর্তমানে শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। বাউল আবুল সরকার আল্লাহর নামে ভয়ঙ্কর কটূক্তি করেছেন বলে উল্লেখ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এমন জঘন্য কটূক্তি কোনো মুসলমান সহ্য করতে পারে না বলেও জানিয়েছেন সংগঠনটির নেতারা। বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ইলিয়াস মাতবর জানাচ্ছেন বিস্তারিত। মহান আল্লাহকে নিয়ে বাউল আবুল সরকারের কটূক্তির প্রতিবাদে বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর পল্টন জোনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ। এ সময় বক্তারা অভিযোগ করেন, বাউলের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ও বিএনপি মহাসচিবের বক্তব্য শরীয়তের পরিপন্থী। আমার আল্লাহর বিরুদ্ধে জঘন্য বক্তব্য রেখেছে, সেই বক্তব্যের সমর্থনে তোমরা বাক স্বাধীনতার নামে তাদের পক্ষ অবলম্বন করেছে, অথচ তুমি নিজেকে মুসলমান দাবি করো। এদেশে যদি আল্লাহর নামে কোনো কটূক্তি হয় তাকে বাংলাদেশে জীবিত রাখা যাবে না। নাস্তিকরা বাংলাদেশে যদি ষড়যন্ত্র করে, উস্কানি করে, রাষ্ট্রীয় স্থিতিশীলতা বিনষ্ট করে, তাহলে একজন নাস্তিকাই থাকবে। বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মদ্রোহীদের রক্ষা করা মানেই ইসলাম বিদ্বেষীদের মদদ দেওয়া। মুসলমানরা তা কখনোই মেনে নেবে না। ইসলাম বিদ্বেষী সকল কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে দুই মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেপ্তার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। এরপর বাইতুল মোকাররম থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিজয়নগরে গিয়ে শেষ হয়। ইলিয়াস মাতবর, মাই টিভি। নিয়মনীতির তোয়াক্কা না করে ব্যাঙের ছাতার মতো বরিশালে যত্রতত্র গড়ে উঠেছে রেস্তোরাঁ বা খাবারের দোকান। ব্যবসায়ী মালিক সমিতির কাছে নেই এর সঠিক পরিসংখ্যানও। বৈধ সনদ নেই অধিকাংশ প্রতিষ্ঠানের। নোংরা পরিবেশ আর মানহীন খাবারের সয়লাভ এসব রেস্টুরেন্টে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। আসাদ চৌধুরী ক্যামেরায়, পারভেজ রাসেলের রিপোর্ট। বরিশালে প্রতিদিনই নামে বেনামে পাড়া মহল্লায় খেয়াল খুশি মতো গড়ে উঠেছে খাবারের হোটেল বা রেস্টুরেন্ট। দু একটি বড় প্রতিষ্ঠান ছাড়া অধিকাংশরই নেই পরিবেশ, স্বাস্থ্য, স্যানিটারি, ফায়ার, পর্যটন বা ভ্যাট ট্যাক্সের বৈধ সনদ। আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ যে সবসময় একটা ভালো খাবার আমরা কাস্টমারকে দিব এবং ভালো একটা সার্ভিস আমরা কাস্টমারকে দিব। যে লাইসেন্সগুলো আছে সেগুলো আমরা অলরেডি প্রসেসিংয়ে আছে, আমরা রেডি করেছি, এখন পর্যন্ত এখানে এসে পৌঁছায় না। ভালো খাদ্য, সুস্থ দেহ দেশ ও জাতি গঠনে প্রথম সহায়ক হলেও বরিশালে টাকা দিয়েও গ্রাহকরা পাচ্ছে না খাদ্যর গুণগত মান, তাই প্রতারিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের খাদ্যের যে গুণগত যে মানটা ওইটা যেন নিশ্চিত করা হয়। যেসব ছাড়পত্র দরকার, লাইসেন্স দরকার, সেটা যদি তারা নিশ্চিত করে নিয়মিত আপনার পরিদর্শনের মাধ্যমে, নিয়মিত অভিযানের মাধ্যমে, তাহলে সাধারণ মানুষ খেয়ে পরে সুস্থভাবে বাঁচতে পারবে। একই নামে রয়েছে একাধিক প্রতিষ্ঠান। খেয়াল খুশি মতো মূল্য নির্ধারণেও রয়েছে বড় ধরনের প্রতারণা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা ভোক্তা অধিকারের অভিযান নিয়েও হতাশ গ্রাহকরা। হাইজিনটা মেনটেন করা, যেখানে ওনারা রান্না করে সেই রান্নাঘরটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন। আবার দেখা যায় যে 2 দিন 3 দিনের খাবার ওনারা ফ্রিজিং করে, ফ্রিজিং করানোর পরে সেটাকে গরম করে প্যাকেট করে সুন্দর করে আমাদের দিয়ে দিল। আমি তো বুঝতে পারলাম না যে আমি কয়দিনের খাবারটা খাচ্ছি। নতুন হোটেল রেস্তোরাঁ সমিতির আওতায় না থাকায় এই প্রতারণা বলে জানান সমিতির সভাপতি। এই মানহীন খাবারের জন্য আমাদের অনেক কিছু শুনতে হয়, সব সেমিনারে আমরা অনেক কথা শুনি এই খাবারের জন্য। এটা হোটেল যারা রেস্তোরাঁ চালায় তাদের গাফিলতির জন্য এই
ভাবে হয়, কিন্তু পয়সা কাস্টমারের কাছ থেকে তারা ঠিকই নিচ্ছে। অভিযানের পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তাকেও তো এখানে সচেতন হতে হবে। সে যদি একদিন খেয়ে মনে করে যে না এর প্রতিষ্ঠানে খাবারের মান ভালো না, আমি ওই প্রতিষ্ঠানে খাবো না, তার হচ্ছে অন্য যেখানে ভালো, অবশ্যই এখন তো অনেক প্রতিষ্ঠান, সে সেখান থেকে খাবার কিনে খাবে। নেই স্বাস্থ্য, পরিবেশ বা স্যানিটারির বৈধ সনদ, তবুও যত্রতত্র গড়ে উঠছে এসব মানহীন খাবারের দোকান। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে বরিশালবাসী। তাই এখনই এদের লাগাম টেনে না ধরলে হুমকির মুখে পড়বে আগামীর স্বাস্থ্য খাত। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল।